নমস্কার সবাইকে। ইদানিং ত্রিপুরাতে একটা বড় ধরনের বিতর্ক দেখতে পাচ্ছি। সবাই বলছেন যে ত্রিপুরার আদি অধিবাসী কারা। আসলে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেলে একদিকে ধারণা, অন্যদিকে ঐতিহাসিক প্রমাণ, এগুলো নিয়ে আলোচনা করতেই হয়। সবার মধ্যে একটা সাধারণ ধারণা যে ত্রিপুরা, শুনে আসছি যে ত্রিপুরার মালিক হলেন বা ত্রিপুরার আদি অধিবাসী হলেন ট্রাইবেলরা। আসলে এটা একটা ভুল ধারণা মাত্র। এটার পিছনে কোনো ঐতিহাসিক যুক্তি বা তথ্য প্রমাণাদি সেরকম পাওয়া যায় না। শুধু একটা মানুষের মনে সাধারণ ধারণা তৈরি হয়ে গেছে যে ত্রিপুরার আদি অধিবাসী ট্রাইবেলরা। অপরদিকে আমরা যদি বিভিন্ন তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করি, ঐতিহাসিক প্রমাণ নিয়ে নাড়াচাড়া করি, তাহলে দেখতে পাবো যে চিত্রটা আসলে ঠিক বিপরীত। সবাই বলেন যে ত্রিপুরার রাজারা ছিলেন স্বাধীন, বংশ পরম্পরায় ওনারা শাসন করছেন স্বাধীনভাবে, কারো অধীনতা ওনারা স্বীকার করেননি। কিন্তু ঐতিহাসিক প্রমাণে দেখতে পাই যে ধর্মমাণিক্য, বিজয়মাণিক্য, অম্বরমাণিক্য, ঈশানমাণিক্য ওনারা বরাবরই বাংলার যে সুলতান, ওনাদের কাছে শুধু সামন্ত রাজা হিসাবেই বিবেচিত হতেন। বাৎসরিক একটা কর ওনাদেরকে দিয়ে ত্রিপুরাকে শাসন করতেন, ওনাদের অধীনে ওনারা কাজ করতেন। হ্যাঁ, এটা ঠিক যে সরাসরি বাংলার রাজারা এখানে শাসন করতেন না, শাসন পরিচালনা করতেন ত্রিপুরার মাণিক্য রাজারাই। তবে মূলত যে শাসন সেটা ছিল বাংলার সুলতানদের অধীনে। তাছাড়া মাণিক্য রাজাদের যে বিভিন্ন মুদ্রা, ওই মুদ্রাগুলিতেও দেখা যায় যে সুলতান আমলের প্রভাব এই মুদ্রাগুলিতে সুস্পষ্ট। টাকার ওজন, টাকা তৈরির যে পদ্ধতি, একদিকে রাজাদের নাম, অন্যদিকে শাসন আমল, এগুলা সম্পূর্ণ সুলতান আমলে সুলতান রাজাদের যে প্রচলিত টাকা, ওই টাকার সাথে সামঞ্জস্যপূর্ণ বা ওই টাকার অনুকরণেই তৈরি হওয়া মুদ্রা। তো সুলতান আমল যখন শেষ পর্যায়ে ইংরেজদের কাছে, সুলতান রাজারা যখন ইংরেজদের কাছে পরাজিত হন, তখন ওনারা ওই যে রাজস্বটা, ত্রিপুরার যে আদায়কৃত রাজস্বটা সুলতানদের দিতেন, সেটা ইংরেজদের দেওয়া আরম্ভ করেন। এর আগে ত্রিপুরার যে রাজারা যে কর বা অধীনতা, সেটা মুঘলদের প্রতি ছিল। মুঘলদের পর সুলতান আমল, সুলতান আমলের পর ইংরেজ আমল, এইভাবে ত্রিপুরা রাজারা বরাবরই সামন্ত রাজা হিসেবে শাসন করেছেন। আর বাঙালি যারা এই ত্রিপুরা রাজ্যের অধিবাসী ছিলেন, তাদের যে প্রভাব সুস্পষ্টভাবে ত্রিপুরার বিভিন্ন লিপি, মুদ্রা এবং ধর্মীয় যে ছাপ, এগুলাতে স্পষ্ট ছিল। কারণ মুদ্রাতেও সংস্কৃতের যে প্রভাব সেটা ছিল। কিন্তু ত্রিপুরার যে রাজাদের বংশ পরম্পরায় যে ভাষা, ওই ভাষার কোনো প্রভাব মুদ্রাগুলিতে একদমই ছিল না। সনাতনী যে সংস্কৃতি ভাষা, সংস্কৃত ভাষা, সেই ভাষার প্রভাব মুদ্রাগুলিতে দেখা যায়। ধর্মের যে প্রভাব, এই প্রভাবটা বরাবরই লিপিগুলাতে সুস্পষ্ট। তো এই হিসেবে আমরা কোনোভাবেই ত্রিপুরার আদি অধিবাসী হিসেবে ট্রাইবেলদের আমরা মানতে পারি না। ত্রিপুরার আদি অধিবাসী বরাবরই বাঙালিরা ছিলেন, আছেন, আর ভবিষ্যতেও থাকবেন। মনে করুন আপনার বাড়ির একটা অংশ যদি আপনার অব্যবহৃত থেকে যায়, আর ওই অংশে যদি অন্য কেউ বসবাস করেন, তাহলে কোনোভাবেই ওই অংশের মালিক ওই লোকগুলা হয়ে যায় না, আপনি মালিক থাকবেন। তো ত্রিপুরার অবস্থাটা অনেকটা এইরকম যে ত্রিপুরার রাজারা, বাংলার সুলতানরা ত্রিপুরার যে অংশটাতে
সেই রকমভাবে মনোযোগ দিতেন না। এই কারণে আর ওই আমলে মানে কোনো জনগোষ্ঠী একটা দেশে চলে আসলো কি না এদের প্রতি বিশেষ নজর দেওয়ার কোনো প্রচলিত সিস্টেম ওই সময়ে ছিল না। রাজারা শুধু দেখতেন যে বহিঃশত্রু কোনো আক্রমণ করছেন কিনা, অন্য দেশের কোনো লোক আমার দেশে চলে আসলো কিনা, এটা কোনো দেখার বিষয় ছিল না। দেখার বিষয় ছিল যে অন্য কোনো শাসন ব্যবস্থা বা অন্য কোনো শত্রু দেশ আমার দেশে আক্রমণ করলো কিনা, এটাই বিবেচনার বিষয় ছিল। তো এই হিসেবে খালি জায়গাতে, টিলা উঁচু জায়গাতে মঙ্গোলিয়ানরা এসে ত্রিপুরায় বসবাস করতে আরম্ভ করেন। দীর্ঘদিন বসবাস করার পর যখন ত্রিপুরা ভাগ হয়ে ভারতের সাথে মার্চ করলো, কিছুটা অংশ চলে গেল তৎকালীন পাকিস্তান এর সাথে, আর বাকি পার্বত্য এলাকাটা চলে আসলো ভারতের সাথে। তো এই সূত্র ধরে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ত্রিপুরার আদি অধিবাসী মঙ্গোলিয়ানরা। ত্রিপুরার আদি অধিবাসী নিশ্চয়ই বাঙালিরা। শুধু ভাগ হয়েছে, ভাগ হওয়ার ফলে বাঙালি জনগণ যে অংশে বেশি ছিলেন ওই অংশটা তৎকালীন সময়ে চলে যায় পাকিস্তানে, আর যেখানে বাঙালি জনগণ ততটা নজর দিতেন না এই অংশটা চলে আসে ভারতের সাথে। তো এই হিসেবে আমরা কোনোভাবে বলতে পারি না যে বাঙালি এখানকার আদি অধিবাসী নয়। নমস্কার।